গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। কেমন আছি আমরা সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছো নিশ্চয়ই। আজকে আমাদের লজিক্স 9th নাম্বার ক্লাস। চলো শুরু করা যাক। আমরা কি করছিলাম, কোন অধ্যায় পড়ছিলাম? আমরা তৃতীয় অধ্যায় পড়ছিলাম, তাই তো? তৃতীয় অধ্যায় কি ছিল? আরোহের প্রকারভেদ। আমরা জানি আরোহ কয় প্রকার? আরোহ দুই প্রকার, প্রকৃত আরোহ এবং অপ্রকৃত আরোহ। প্রকৃত আরোহ কয় প্রকার? তিন প্রকার: বৈজ্ঞানিক, অবৈজ্ঞানিক এবং সাদৃশ্যমূলক অনুমান। আমরা অলরেডি বৈজ্ঞানিক আরোহ পড়ে ফেলেছি, ঠিক আছে? এখন আমরা কি পড়ছিলাম? অবৈজ্ঞানিক আরোহ। অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে মনে আছে? প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করে এবং কতিপয় বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণের বাস্তব অভিজ্ঞতা থেকে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠার প্রক্রিয়াকে বলা হয় অবৈজ্ঞানিক আরোহ। যেমন, এ যাবৎ পর্যন্ত যত বক দেখেছি সাদা দেখেছি, সাদা ভিন্ন অন্য রঙের বক দেখিনি। অর্থাৎ যখন দেখবে তোমরা এ যাবৎ পর্যন্ত, এ পর্যন্ত, আজ পর্যন্ত একটা দৃষ্টান্ত থাকলো, হয় বক দেখেছি, না হয় কাক দেখেছি, কালো দেখেছি, কালো ছাড়া অন্য কোনো রঙের কাক দেখিনি, সুতরাং সব কাক হয় কালো বা সব বক হয় সাদা। অন্য রঙের বক দেখিনি, সুতরাং সব বক হয় সাদা। এই যে দৃষ্টান্তটা, সব বক হয় সাদা, কি বলছে? প্রকৃতির নিয়মানুবর্তিতার উপর নির্ভর করে। অর্থাৎ এই যে তুমি যে দেখছো বকগুলো সাদা, এ যাবৎ পর্যন্ত যত বক দেখেছি সাদা দেখেছি, তুমি যে বককে সাদা রঙের দেখছো, এটা কোথায় দেখেছো? প্রকৃতিতে দেখেছো না? তাহলে বলছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করে এবং কতিপয় বিশিষ্ট দৃষ্টান্ত, অর্থাৎ কতিপয় বিশিষ্ট দৃষ্টান্ত বা কতিপয় বিশিষ্ট অনুকূল অভিজ্ঞতার উপর নির্ভর করে। অর্থাৎ তুমি তোমার এই বয়স পর্যন্ত যতগুলো বক দেখেছো, এটা তোমার অনুকূল অভিজ্ঞতা, অর্থাৎ তুমি এর প্রতিকূল কোনো দৃষ্টান্ত দেখোনি। যখনই তুমি অনুকূল একই রকম অভিজ্ঞতা হতে হতে তুমি একটা দৃষ্টান্ত নিচ্ছ যে আমি এ যাবৎ পর্যন্ত যত বক দেখেছি সাদা দেখেছি, সাদা ছাড়া অন্য কোনো রঙের বক দেখিনি। এই যে তোমার দৃষ্টান্ততে তারপরে তুমি সিদ্ধান্ত নিলে যে সব বক হয় সাদা, এটাকেই বলা হচ্ছে কতিপয় বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণে বাস্তব অভিজ্ঞতা থেকে এবং প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠার প্রক্রিয়া হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। আচ্ছা, এখন আমরা গত ক্লাসে 3টা বৈশিষ্ট্য পড়িয়েছিলাম, তাই তো অবৈজ্ঞানিক আরোহের। তাহলে চলো আমরা বৈশিষ্ট্য চলে যাই। 4 নম্বর বৈশিষ্ট্য থেকে শুরু করছি, ঠিক আছে? আমরা গত ক্লাসে 3টি বৈশিষ্ট্য পড়িয়েছিলাম। কি কি? সার্বিক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে, অর্থাৎ এখানে দেখো সব বক হয় সাদা। সার্বিক আছে কেন? সব আছে, গত ক্লাসে এগুলো বিশ্লেষণ করেছিলাম আমি। সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করে। সংশ্লেষক যে বাক্যের বিধটা উদ্দেশ্যকে শুধুমাত্র বিশ্লেষণ করে, সেটা হচ্ছে বিশ্লেষক। সর্বদাই অবৈজ্ঞানিক আরোহের বিধেয় উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য দেয়, সুতরাং অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হচ্ছে সার্বিক সংশ্লেষক। থার্ড, কার্যকারণ নীতি অনুপস্থিত থাকে। আমরা আগেও বলেছি অবৈজ্ঞানিক আরোহে উদ্দেশ্যের সাথে বিধেয়ের বা আশ্রয় বাক্যের সাথে সিদ্ধান্তের কোনো কি নেই, কার্যকারণ সম্পর্ক নেই। এখানে আছে কি? শুধু প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। 4th নাম্বার, অনুকূল অভিজ্ঞতায় ভিত্তি। খেয়াল করো, এখানে আমি এ যাবৎ যত বক দেখেছি সাদা দেখেছি, এখানে কি ধরনের অভিজ্ঞতা আছে? অনুকূল অভিজ্ঞতা না, মানে একই রকমের অভিজ্ঞতা। এখানে ব্যক্তির অনুকূল অভিজ্ঞতার ভিত্তিতেই ব্যক্তি কি করছে? একটা সার্বিক সিদ্ধান্ত নিচ্ছে। এখানে কোনো প্রতিকূল অভিজ্ঞতা নেই, এক রকমের অভিজ্ঞতা, কোনো বিরোধী দৃষ্টান্ত নেই। তাহলে তোমরা কি বলবে 4th নাম্বারে? যে অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটা কিসের ভিত্তিতে প্রতিষ্ঠিত হচ্ছে? অনুকূল অভিজ্ঞতার ভিত্তিতে বা অনুকূল দৃষ্টান্তের ভিত্তিতে, বা একই রকম অভিজ্ঞতা, কোনো ব্যতিক্রম অভিজ্ঞতা নেই। 5 নম্বরে আছে
বাস্তব ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহে যে দৃষ্টান্তগুলো গ্রহণ করা হয়, অবৈজ্ঞানিক আরোহে যে দৃষ্টান্তগুলো নেওয়া হয় সেগুলো বাস্তব জগতের ঘটনা থেকে নেওয়া হয়, কোনো অবাস্তব বা অমূর্ত কোনো বিষয় নয়। যেমন তুমি যেমন বলছো এ যাবৎ পর্যন্ত যত বক দেখেছি, বক কোথায় দেখেছো তুমি? প্রাকৃতিক পরিবেশে তো দেখেছো, বা এ যাবৎ যত কাক দেখেছি, কালো দেখেছি, এগুলো কোথায়? প্রকৃতিতে দেখেছো। সুতরাং বাস্তব অবৈজ্ঞানিক আরোহে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয় কিসের দৃষ্টান্ত? বাস্তব ঘটনা। অর্থাৎ তুমি বাস্তব জগতের ঘটনা পর্যবেক্ষণ করে তুমি সিদ্ধান্ত গ্রহণ করছো। তাহলে 4 নাম্বার কি ছিল? অনুকূল অভিজ্ঞতাই হচ্ছে এই সিদ্ধান্তের ভিত্তি। আর 5 নাম্বার হচ্ছে বাস্তব জগতের ঘটনা পর্যবেক্ষণের উপর নির্ভরশীল। 6 নাম্বার আরোহমূলক লম্ফ থাকে। আমরা আগেও জেনেছি আরোহমূলক লম্ফ বা ইন্ডাকটিভ রিড কাকে বলে। জানা থেকে অজানা, জ্ঞাত থেকে অজ্ঞাত, নির্দিষ্ট থেকে অনির্দিষ্ট, অল্প সংখ্যক থেকে বিশেষ থেকে সার্বিকে গমন করার প্রক্রিয়াই হচ্ছে অবৈজ্ঞানিক আরোহমূলক লম্ফ। অর্থাৎ এখানে আমরা কিভাবে আরোহমূলক লম্ফ হচ্ছে অন্যতম ভিত্তি। কেননা এ যাবৎ যত বক দেখেছি সাদা দেখেছি, তুমি যে বলছো এ যাবৎ যত, তুমি কিন্তু তোমার অতীত, বর্তমান এবং সব বক হয় সাদা যখন বলছো তখন তুমি কিন্তু ভবিষ্যতের কথাটাও বলছো। তাহলে যখন তোমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কথা নিয়ে তুমি বলছো সব বক হয় সাদা বা সব কাক হয় কালো, তখন এখানে কি আছে? আরোহমূলক লম্ফ। কেননা এ যাবৎ এখন পর্যন্ত তুমি দেখছো সাদা বক, কিন্তু তুমি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ যে সব বক হয় সাদা। এই যে জানা থেকে অজানা, অল্প সংখ্যক থেকে বেশি সংখ্যক, বিশেষ থেকে সার্বিকে যে গমন করার প্রক্রিয়া, তাই হচ্ছে ইন্ডাকটিভ লিড। লাস্ট হচ্ছে সিদ্ধান্ত হয় সম্ভাব্য। অর্থাৎ সব বক হয় সাদা, তুমি যে এই কথাটা বললে, বা সব কাক হয় কালো, অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তটা কখনোই নিশ্চিত নয়, সবসময় কী হবে? সম্ভাব্য। কেন সম্ভাব্য হবে? ধরো তুমি এ যাবৎ পর্যন্ত অসংখ্য দৃষ্টান্ত দেখেছো বক সাদা বকের, কিন্তু কেউ তোমাকে একটা অন্য রঙের কালারের বক এনে দেখানো, অন্য কালারের, তখন কি হলো? তোমার সিদ্ধান্তটা বাতিল হয়ে যাচ্ছে না? তাহলে সিদ্ধান্তটা একেবারে নিশ্চিত নয়। কীভাবে নিশ্চিত নয়? যেভাবে আমরা বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তে বলি যে সব মানুষ হয় মননশীল, যেমন রহিম করিম যদু মধু মৃত্যু দেখে আমরা বলি সব মানুষ হয় মননশীল। এমন কোনো বিরুদ্ধ দৃষ্টান্ত কেউ এনে দিতে পারবে যে একটা মানুষ 300, 400, 500 বছর বেঁচে আছে বা অমর? কিন্তু যে কেউ একটা চান্স থাকে যে অন্য রঙের বক বা অন্য রঙের কাক এনে দেখানো। সুতরাং এখানে যেভাবে আমরা বৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তকে নিশ্চিত বলি, সেভাবে আমরা অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্তকে নিশ্চিত বলতে পারি না। তাহলে কি বলছে? অবৈজ্ঞানিক আরোহের সিদ্ধান্ত হচ্ছে কি? সম্ভাব্য। তাহলে আমাদের তোমরা পেজ নাম্বার 75 থেকে 77-এর মধ্যে তোমরা অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্যগুলো সবগুলো পেয়ে যাবে, এবং 7টা বৈশিষ্ট্য আছে এখানে, এবং 7টা বৈশিষ্ট্য তোমার একসাথে আসবে না, আলাদা আলাদা করে আসবে, কিন্তু প্রত্যেকটা বৈশিষ্ট্য সম্পর্কে তোমার জ্ঞান একেবারে ক্লিয়ার হওয়া চাই, তোমার নলেজ যেন একদম ভালো থাকে। 7টা পয়েন্ট সম্পর্কে তোমরা ভালো করে আলাদা আলাদা করে পড়বে। কেননা যখন তোমার কোশ্চেন আসবে বৈজ্ঞানিকের সাথে অবৈজ্ঞানিকের পার্থক্য, তখন তোমার বৈজ্ঞানিকের বৈশিষ্ট্যগুলোও জানতে হবে, অবৈজ্ঞানিকের বৈশিষ্ট্যগুলোও জানতে হবে। ঠিক আছে? তাহলে মনে থাকবে প্রত্যেকটা বৈশিষ্ট্য আমরা ইন্ডিভিজুয়ালি পড়ব। আচ্ছা, এখন কোনো যুক্তিবিদ বলছেন অবৈজ্ঞানিকের যদি এতই সমস্যা, সিদ্ধান্ত সম্ভাব্য, কার্যকারণ নীতি অনুপস্থিত, তাহলে এর কোনো বৈজ্ঞানিক মূল্যই নেই। যেমন যুক্তিবিদ মিল বলছেন, তোমাকে এমনভাবে একটা কোশ্চেন দিবে, ব্যাখ্যা করো, অবৈজ্ঞানিক আরোহের কোনো বৈজ্ঞানিক মূল্য নেই। মনে রেখো এই কথাটা হচ্ছে যুক্তিবিদ মিলের। বা যুক্তিবিদ বেকন বলছে এটা একটা শিশু সুলভ ব্যাপার। অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহ হচ্ছে একটা বাচ্চা যেমন একটা ঘর তৈরি করলো, একটা খেলনা দিয়ে, একটা কাগজ দিয়ে বা খেলনার জিনিস দিয়ে ঘর তৈরি করলো, বাড়ি হঠাৎ করে একটা বাতাস এসে তার ঘরটাকে ভেঙে ফেললো। ঠিক অবৈজ্ঞানিক আরোহ সেরকম, যে তুমি এতদিন পর্যন্ত দৃষ্টান্ত দেখে এসলে বক হচ্ছে কি সাদা, সাদা লিখলে তুমি সব বক হয় সাদা, হঠাৎ করে একটা দৃষ্টান্ত কি প্রতিকূল দৃষ্টান্ত আসলো অন্য কালারের বক,
তখন তোমার কি হচ্ছে, সিদ্ধান্তটা বাতিল হয়ে যাচ্ছে না? ঠিক তেমনভাবে যুক্তিবিদ বেকন বলছে এটা একেবারে শিশুসুলভ ব্যাপার, যে একটা প্রতিকূল দৃষ্টান্ত উপস্থিত করলে তোমার কি হচ্ছে, সিদ্ধান্তটা বাতিল হয়ে যাচ্ছে। তবে যুক্তিবিদ গ্র্যামলি বলছেন যে অবৈজ্ঞানিক আরোহের কার্যকারণ সম্পর্ক যদিও নেই, কিন্তু এর একটা প্রচ্ছন্ন বা পরোক্ষভাবে একটা ইঙ্গিত আছে। যেহেতু কার্যকারণ সম্পর্কের একটা ইঙ্গিত আছে, সেহেতু এর সিদ্ধান্তকে বা এর গুরুত্বকে আমরা একেবারে বাদ দিতে পারি না। তাই এখন একটা তোমাদের কোশ্চেন আসবে যে অবৈজ্ঞানিক আরোহের কি আসলেই গুরুত্ব আছে? যখন তোমার 4 নম্বরে একটা কোশ্চেন আসবে যে অবৈজ্ঞানিক আরোহের গুরুত্ব আছে কিনা, তখন তোমাকে 76 নম্বর পেজটা ভালো করে পড়তে হবে। 76 নম্বর পেজটা ভালো করে পড়ার পরে তুমি 77 নম্বর পেজে দেখবে, এখানে আমি মূল কথাগুলো লিখে দিয়েছি। তোমার এখানে প্রত্যেকটা, এখানে 5টা পয়েন্টস আছে, 5টা পয়েন্টসের ডিটেলসগুলো তোমরা 77 নম্বর পেজে পেয়ে যাবে। ঠিক আছে, আমি মূল কথাগুলো এখন দেখিয়ে দিচ্ছি। তাহলে কি বলছে, কোনো যে তোমরা এভাবে লিখবে, কোনো যুক্তিবিদ, যেমন যুক্তিবিদ মিল এবং বেকন অবৈজ্ঞানিক আরোহের গুরুত্বকে স্বীকার করেননি, কিন্তু যুক্তিবিদ গ্র্যামলি বলেছেন যে অবৈজ্ঞানিক আরোহে যদিও কার্যকরণ নীতির সম্পর্ক অনুপস্থিত, তথাপি এর পরোক্ষভাবে একটা ইঙ্গিত রয়েছে এবং এর গুরুত্বকে আমরা একেবারে অস্বীকার করতে পারি না। কেন পারি না? 1 নাম্বার, যেসব ক্ষেত্রে প্রতিকূল দৃষ্টান্ত সংগ্রহ করা যায় না, সেসব ক্ষেত্রে অনুকূল দৃষ্টান্তই হচ্ছে একমাত্র ভরসা বা একমাত্র অবৈজ্ঞানিক আরোহের ভিত্তিতেই প্রতিষ্ঠিত সিদ্ধান্তের গুরুত্ব অপরিসীম থাকে। অর্থাৎ এখানে কি বলছে দেখো, মূল কথাটা হচ্ছে এমন কিছু বিষয় আছে যেখানে কোনো প্রতিকূল দৃষ্টান্ত নেই, শুধু অনুকূল দৃষ্টান্ত। যখন অনুকূল দৃষ্টান্ত থাকে তখন একমাত্র ভরসা কি? একমাত্র ভরসা হচ্ছে সেই অনুকূল দৃষ্টান্ত অথবা অবৈজ্ঞানিক আরোহের ভিত্তিতে প্রতিষ্ঠিত সিদ্ধান্ত। কেননা অবৈজ্ঞানিক আরোহের ভিত্তিতে যে সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হয় সেটা কার মাধ্যমে আসে? অনুকূল অভিজ্ঞতা বা অনুকূল দৃষ্টান্তের মাধ্যমে। তাহলে তোমরা কি বলবে 1 নম্বরে, যে ক্ষেত্রে কোনো প্রতিকূল দৃষ্টান্ত থাকে না, সেক্ষেত্রে একমাত্র ভরসা হচ্ছে অনুকূল দৃষ্টান্ত অথবা অবৈজ্ঞানিক আরোহের ভিত্তিতে যে প্রাপ্ত সিদ্ধান্ত বা প্রাপ্ত যে সিদ্ধান্ত নেওয়া হয়, সে কারণেই এর গুরুত্ব অপরিসীম। বা এক কথায় বলবে, যেখানে কোনো প্রতিকূল দৃষ্টান্ত থাকে না, সেখানে অবৈজ্ঞানিক আরোহের গুরুত্ব রয়েছে। যদি শর্টকাটে বলতে চাও, তাহলে যেখানে কোনো প্রতিকূল দৃষ্টান্ত থাকে না, শুধুমাত্র অনুকূল দৃষ্টান্ত থাকে, সেখানে একমাত্র গুরুত্ব হচ্ছে অবৈজ্ঞানিক আরোহ। ক্লিয়ার? 2 নাম্বার, জ্ঞাত থেকে অজ্ঞাত সত্যের উত্তরণে পথ সম্পন্ন হয়, যেহেতু কতিপয় দৃষ্টান্তের ভিত্তিতে সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আমরা একটা পয়েন্ট কি পড়েছিলাম এখানে 6 নম্বরে, এখানে আরোহমূলক লক্ষ্য থাকে। যেহেতু আরোহমূলক লক্ষ্য থাকে, সেখানে তখন তুমি কি করে, যে বিশেষ থেকে সার্বিকে গমনে প্রক্রিয়া যাওয়া হয়, আর তারই ভিত্তিতে কি করা হয়, একটা সার্বিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তুমি এখানে 2 নম্বর পয়েন্টসটা দেখে নিও এবং আরও এখানে যে 5 নম্বর পয়েন্টসটা, এই দুটো মিলিয়ে তোমরা লিখবে। যেহেতু এখানে আরোহমূলক লক্ষ্য অনুপস্থিত, সেহেতু এখানে বিশেষ থেকে সার্বিকে গমন করা হয় এবং তারই ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। 3, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি অনুসরণ করা হয়। তুমি বলবে অবৈজ্ঞানিক আরোহের একটা অন্যতম ভিত্তি বা মূল ভিত্তি হচ্ছে প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি। কেননা বক সাদা বা কাক কালো, এটা কার নিয়ম? এটা প্রকৃতির নিয়ম। ক্লিয়ার? 4, কার্যকারণ সম্পর্ক পরোক্ষভাবে ইঙ্গিত থাকে। অর্থাৎ অবৈজ্ঞানিক আরোহে কার্যকারণ সম্পর্ক সরাসরিভাবে না থাকলেও কার্যকারণ সম্পর্কের একটা কি আছে? ইঙ্গিত রয়েছে। কিভাবে রয়েছে? পরোক্ষভাবে। যদিও সরাসরি নেই, তবে কার্যকারণ সম্পর্কের একটা ইঙ্গিত দেয়। 5 নম্বর, প্রকল্প বা আনুমানিক ধারণা গঠনে পরোক্ষ ভূমিকা রাখে। তোমরা 2nd ইয়ারে 4 নম্বর অধ্যায়ে প্রকল্প পড়বে। প্রকল্প হচ্ছে কি আনুমানিক ধারণা গঠন। বিজ্ঞানীরা যখন কোনো কিছু প্রতিষ্ঠা করেন বা যে কোনো, ধরো আমরা বাস্তব জীবনে একটা সিদ্ধান্ত গ্রহণ করব, যেমন ধরো লজিক মিস বলছে যে এইটাই কোশ্চেনটা পড়ো, বারবার আসবে,
এই যে আনুমানিক তোমরা ধারণা করছো যে এই যে আসবে, আসার সম্ভাবনা আছে, তাহলে এই যে ধারণাটা গঠন করা এটাকেই বলা হয় প্রকল্প। আর এই ধরনের যে কোনো প্রকল্প গঠনে বা আনুমানিক ধারণা গঠনে অবৈজ্ঞানিক আরোহের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। কেননা তুমি বলবে যে আমি আমার বাসার পাশে কাক দেখেছি কালো, আমার গ্রামে দেখেছি কালো, তারপরে আমি অমুক জায়গায় গিয়েছিলাম সেখানেও কাক দেখেছি কালো, সুতরাং সব কাকই কালো। ঠিক এভাবে যখন তুমি একটা সিদ্ধান্ত নিবে তার আগে অবৈজ্ঞানিক আরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে আমরা শেষে কি বলবো? অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে? কার্যকারণ সম্পর্ক ব্যতিরেকে কেবলমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করে কতিপয় বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণের বাস্তব অভিজ্ঞতা থেকে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠার প্রক্রিয়াকে বলা হয় অবৈজ্ঞানিক আরোহ। তারপর তোমরা এই উদাহরণটা লিখবে, লেখার পরে এই প্রত্যেকটা ভাগ ভাগ করে দুটো দুটো করে পয়েন্টস করে তোমরা বৈশিষ্ট্যগুলো পড়বে এবং আবারও বলছি বৈশিষ্ট্য সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। তারপর তোমাকে 3 নাম্বার বা 4 নাম্বার একটা অ্যান্সার দিবে। বিভিন্ন যুক্তিবিদদের কোশ্চেনও দিয়ে দিতে পারে বেকনের উক্তি, যেটা একটি শিশু সুলভ ব্যাপার, কোন যুক্তিবিদে তোমার মতো সপক্ষে যুক্তি দাও। তখন তুমি বলবে যদিও এটি শিশু সুলভ ব্যাপার যুক্তিবিদ বেকনের মতে, তথাপি এর গুরুত্বকে আমরা অস্বীকার করতে পারি না। কেন পারি না? এই 5টা পয়েন্ট সুন্দর করে পড়ে তারপরে অ্যান্সার করবে। তাহলে আমরা আজকে বুঝতে পারলাম অবৈজ্ঞানিক আরোহ কাকে বলে। ঠিক আছে, এখন আমি তোমাদের পড়াবো যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন অ্যান্সার, বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের মধ্যে পার্থক্য। এখন পরীক্ষায় কিন্তু এত সহজে তোমাকে দিবে না। ধরো পরীক্ষার হলে তোমাকে এই একটা উদাহরণ দিবে আর এখানে আরেকটা উদাহরণ দিল, যেমন রাম হয় মরণশীল, যদু হয় মরণশীল, মধু হয় মরণশীল, সুতরাং রাম, আচ্ছা যদু মধু আরটা দিয়ে দিলাম, শ্যাম হয় মরণশীল, সুতরাং সব মানুষ হয় মরণশীল। আচ্ছা, আমরা জানি আরোহ অনুমানে বা বৈজ্ঞানিক 3টার বেশি 4টা তোমাকে আশ্রয় বাক্য লিখতে হবে। তোমার পছন্দ মতো তুমি নাম লিখলে, রহিম করিম যদু মধু লিখলে, এটা মিনিমাম 3টা থেকে 4টা হতে পারে হবে, কারণ আমরা জানি মাধ্যম অনুমানে কটা আশ্রয় বাক্য থাকে? 2টা আশ্রয় বাক্য থাকে। তুমি 3টা লিখলে চলবে, মানে মাধ্যম অনুমান থেকে যেন বেশি হয়। আচ্ছা, যেখানে তুমি এখানে কি করছো দেখো, তোমাকে এরকম দুটো উদাহরণ দিবে। তুমি তো আগে শিখেই ফেলেছো যে বৈজ্ঞানিক আরোহের উদাহরণে 2 বা 3টা আশ্রয় বাক্য থাকবে, একটা সিদ্ধান্ত থাকবে, সিদ্ধান্তটা থাকবে সব দিয়ে। আর অবৈজ্ঞানিক আরোহ উদাহরণ থাকবে এ যাবৎ পর্যন্ত, এ পর্যন্ত, আজ পর্যন্ত, যত বক বা যত সাদা মানুষ বা এ পর্যন্ত আজ পর্যন্ত যত নারী দেখেছি সবাই স্বার্থপর, সব নারী হয় স্বার্থপর, এই টাইপের। এ যাবৎ, এ পর্যন্ত, এই টাইপের। বা এ পর্যন্ত আজ পর্যন্ত যত শিক্ষিত মেয়ে দেখেছি সবাই ঘরের কাজে বিমুখ, সুতরাং সব শিক্ষিত নারী ঘরের কাজ করতে বিমুখ। যদি এই কথাগুলো সত্য না, বিপরীতে একটা শিক্ষিত মেয়েকে যদি তুমি এনে দেখা যে ঘরের কাজ আরো ভালো করে, তাহলে কি হচ্ছে? তাহলে ওই দৃষ্টান্তটা বাতিল হয়ে যাবে না? সব নারী কি স্বার্থপর? বা এই আজ পর্যন্ত যত পুরুষের সংস্পর্শে এসেছে সব স্বার্থপর, সব পুরুষ কি স্বার্থপর? আচ্ছা, এগুলো আমি পরে ডিটেলস পড়াবো। যখন এই টাইপের উদাহরণ দেখবে তুমি তো শিখে ফেলেছো এটা হচ্ছে অবৈজ্ঞানিক, এটা হচ্ছে বৈজ্ঞানিক। এখন তোমাকে বলবে উল্লিখিত উদাহরণের সপক্ষে 1 এবং 2 নাম্বার চিত্রের পার্থক্য দেখো। তোমাদের শিখিয়েছি ফার্স্ট ইয়ারও পার্থক্য কীভাবে লিখতে হয়। তুমি বৈশিষ্ট্য 2টা ঝাঁঝরা করে ফেলবে। বৈশিষ্ট্য 2টা যদি তোমার জানা থাকে তাহলে তুমি অটোমেটিকলি কী করতে পারবে? পার্থক্যগুলো লিখতে পারবে। তাহলে আমি মুখে মুখে এখন পার্থক্যটা দেখিয়ে দিই। তোমাদের হচ্ছে 3.7 পেজ নাম্বার 77, 3.7 আছে পার্থক্যগুলো। প্রথমেই তুমি কি লিখবে? যখন কোনো কিছু পার্থক্য চাই, মিস তোমাদের কিভাবে শিখিয়েছেন, পার্থক্য চাইলে অবশ্যই তোমরা ডিভাইড করে এভাবে করে পার্থক্য লিখবে। এখানে যদি তুমি লেখো বৈজ্ঞানিক, এখানে তুমি লিখবে অবৈজ্ঞানিক। এবং পার্থক্যে সবসময় কিছু না চাইলে তোমাকে কি লিখতে হবে? 1 নাম্বার লিখতে হবে সংজ্ঞা। এখানে তুমি লিখবে সংজ্ঞা, এখানে সংজ্ঞা। 2 নাম্বার লিখবে কি? উদাহরণ।
এখানে বৈজ্ঞানিকের সংজ্ঞা দিবে, উদাহরণ দিবে, এখানে বৈজ্ঞানিকের সংজ্ঞা দিবে, উদাহরণ দিবে, তারপরে তুমি পয়েন্টসগুলো শুরু করবে। ঠিক আছে? তাহলে বৈজ্ঞানিকের সংজ্ঞা কি ছিল? প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নীতির উপর নির্ভর করে কতিপয় বিশিষ্ট দৃষ্টান্ত পর্যবেক্ষণের উপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা হয়, তাকে বৈজ্ঞানিক আরোহ বলে। এটা হচ্ছে তার উদাহরণ। এবং অন্যদিকে কেবলমাত্র অবাধ অভিজ্ঞতার উপর নির্ভর করে কার্যকারণ সম্পর্ক ছাড়া শুধুমাত্র প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতির উপর নির্ভর করে একটি সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠার প্রক্রিয়াই হচ্ছে আনসাইন্টিফিক ইন্ডাকশন। আচ্ছা, তারপর তোমরা এই উদাহরণটা দিয়ে তুমি বিশ্লেষণ করে দিলে এখানে কোনো কার্যকারণ, বকের সাথে সাদার কোনো কার্যকারণ সম্পর্ক নেই, আছে প্রকৃতির নিয়ম। তবে এখানে মানুষের সাথে মননশীলতার একটা কার্যকারণ সম্পর্ক আছে। তারপরে তুমি চলে যাবে যে আরোহমূলক লম্ফের দিক। এখানে 78 নাম্বার পেজে তোমাদের কতগুলো পয়েন্টস আছে। 1 নাম্বার পয়েন্টস হচ্ছে আরোহমূলক লম্ফের দিক থেকে, অর্থাৎ উভয় সাদৃশ্য আছে। তোমাকে যদি সম্পর্ক চাই, তোমাদের আগে শিখেছি, তোমাদের যদি কোনো কিছু সম্পর্ক চাই তাহলে তোমাকে কি লিখতে হবে? সাদৃশ্য এবং এবং বৈসাদৃশ্য দুটাই লিখতে হবে। যদি সম্পর্ক চাই, এটা হচ্ছে যদি সম্পর্ক চাই, সম্পর্ক চাইলে সাদৃশ্য বৈসাদৃশ্য দুটা লিখতে হবে। আর যদি শুধু পার্থক্য বা বৈসাদৃশ্য বলে তাহলে তুমি শুধু বৈসাদৃশ্য লিখবে, কিন্তু দুটার ক্ষেত্রে তোমাকে সংজ্ঞা উদাহরণটা অবশ্যই লিখতে হবে। তাহলে প্রথম পয়েন্টসটাই হচ্ছে আরোহমূলক লম্ফের দিক থেকে। 1 নাম্বার পয়েন্টসে তুমি যখন সাদৃশ্য লিখবে, এখানে দেখো 1 নাম্বার সাদৃশ্য, আমি সাদৃশ্যটা পড়াচ্ছি, 78 নাম্বার পেজ, তুমি লিখবে আরোহমূলক লম্ফের দিক থেকে। অর্থাৎ উভয়ের মধ্যে আরোহমূলক লম্ফ আছে, অর্থাৎ বৈজ্ঞানিক আরোহমূলক লম্ফ আছে, অবৈজ্ঞানিক আরোহমূলক লম্ফ আছে। উভয় আরোহে জানা থেকে অজানা, প্রত্যক্ষ থেকে অপ্রত্যক্ষ, প্রত্যক্ষ থেকে অপ্রত্যক্ষ, জ্ঞাত থেকে অজ্ঞাত, বিশেষ থেকে সার্বিকে গমন করে। যেহেতু উভয় আরোহে এই প্রক্রিয়াটা বিদ্যমান, সুতরাং আরোহমূলক লম্ফের দিক থেকে উভয়ের মধ্যে সাদৃশ্য আছে। 2 নাম্বার হচ্ছে ঘটনার পর্যবেক্ষণ, অর্থাৎ ঘটনার পর্যবেক্ষণের দিক থেকেও কিন্তু উভয়ের কি আছে? মিল আছে। ঘটনা পর্যবেক্ষণের দিক থেকে। আচ্ছা, এই যে দেখো বৈজ্ঞানিকে যে তুমি দেখছো উদাহরণটা, রাম হয়, যদু হয়, মধু হয়। এই রাম, শ্যাম, যদু, মধু এরা কোন জগতের? প্রাকৃতিক জগতের না? এই জগতেরই তো বাসিন্দা। তাহলে এই যে রাম, যদু, মধু বা রাম, শ্যাম, যদু, মধু লিখছো, তাহলে কি বাস্তব জগতের ঘটনা প্রত্যক্ষণ করছো। ঠিক তুমি যখন আবার অবৈজ্ঞানিক এই যাবৎ যত বক দেখছো, বক কোথায় দেখেছো? প্রকৃতিতে না? এই জগতেই তো। তাহলে কোনো অবাস্তব জগতের ঘটনা নয় বা অপ্রাকৃতিক জগতের ঘটনা নয়, উভয় আরোহী বাস্তব জগতের ঘটনা বা দৃষ্টান্ত পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে আমরা 2টা পয়েন্টস কি পড়লাম, কোন দিক থেকে মিল আছে? একটা হচ্ছে আরোহমূলক লম্ফের দিক থেকে, আর একটা হচ্ছে কোন দিক থেকে? ঘটনার পর্যবেক্ষণ, অর্থাৎ বাস্তব জগতের ঘটনা পর্যবেক্ষণ করে উভয় আরোহী। 3rd নাম্বার হচ্ছে মূলনীতির দিক থেকে, অর্থাৎ উভয়ের মূলনীতি কি হচ্ছে? প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতিকে উভয় আরোহ ভিত্তি হিসেবে গ্রহণ করে। অর্থাৎ উভয় আরোহী বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক উভয় আরোহী প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি বস্তুগত ভিত্তি হিসেবে কাজ করে। বস্তুগত ভিত্তি মানে কি? শিখেছি তো। বস্তুগত ভিত্তি হচ্ছে বাস্তবের সাথে মিল। যদি বলা হয় বস্তুগত ভিত্তি কাকে বলে? বাস্তবের সাথে যেটা মিল তাকে বলা হয় বস্তুগত ভিত্তি। তাহলে উভয় বস্তুগত ভিত্তি হিসেবে কাকে কাজ করে? মূলনীতির দিক থেকে উভয়েরই সাদৃশ্য রয়েছে। সার্বিক সংশ্লেষক যুক্তিবাক্য প্রতিষ্ঠার দিক থেকে দেখো তো, উভয় আরোহী সার্বিক যুক্তিবাক্য, এখানেও সার্বিক যুক্তিবাক্য আছে, এখানেও সার্বিক যুক্তিবাক্য আছে। তাহলে আরেকটা কি মানে উভয় আরোহী কোন দিক থেকে সাদৃশ্য রয়েছে? সার্বিক যুক্তিবাক্য দিক থেকে। আমি এখানে তোমাদের লিখে দেখাচ্ছি, দুটো লিখেছি ঘটনার পর্যবেক্ষণে, আর মূলনীতির দিক থেকে এখানে আমি লিখে দিচ্ছি।
বাট মিল কি আছে, উভয় আরোহী মূলনীতির দিক থেকে যে উভয় আরোহীর ভিত্তি হচ্ছে কি প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, অর্থাৎ বস্তুগত উভয় আরোহীর ভিত্তি হচ্ছে বস্তুগত ভিত্তি হচ্ছে প্রকৃতির নিয়ম, সুতরাং মূলনীতির দিক থেকে উভয়ের সাদৃশ্য রয়েছে। ফোর্থ হচ্ছে সার্বিক সংশ্লেষণ যুক্তিবাক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে, অর্থাৎ বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক উভয় আরোহীর সিদ্ধান্তটা হচ্ছে সার্বিক সংশ্লেষণ যুক্তিবাক্য। আচ্ছা, স্তরগত দিক থেকে, স্তরগত দিক থেকে হচ্ছে গিয়ে উভয়ের সাদৃশ্য হচ্ছে একই উদ্দেশ্য এবং একই লক্ষ্য। উভয় আরোহের একই উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে কি যে সার্বিক সংশ্লেষণ যুক্তিবাক্য প্রতিষ্ঠা করা। তাহলে উভয় আরোহী স্তরগত দিক থেকে সাদৃশ্য রয়েছে। তাহলে আমরা সাদৃশ্য কোন কোন দিক থেকে পড়লাম? আরোহমূলক লম্ফ, বাস্তব ঘটনা পর্যবেক্ষণ, মূলনীতি, সার্বিক সংশ্লেষণ যুক্তিবাক্য এবং উভয়ের উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে এক। তাহলে ডিয়ার স্টুডেন্ট, আজকের ক্লাসে আমরা কি পড়লাম? আজকের ক্লাসে আমরা পড়লাম অবৈজ্ঞানিক আরোহের বৈশিষ্ট্য এবং অবৈজ্ঞানিক আরোহের মূল্য ও গুরুত্ব। ঠিক আছে, আরেকটা কি পড়লাম? অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এভাবে সরাসরি তোমাকে দিবে না, দুটো উদাহরণ দিয়ে দিবে, বলবে এটা কোন ধরনের আরোহ, উভয়ের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আলোচনা করো। বইয়ের নাম্বার, পেজ নাম্বার হচ্ছে 77 এবং 78। সেখানে তোমরা 4টা মূলনীতি আমি দেখিয়ে দিয়েছি, ওখানে ডিটেলসগুলো তোমরা পেয়ে যাবে। আজকে আমি সাদৃশ্য পর্যন্তই পড়ালাম, নেক্সট ক্লাসে আমি বৈসাদৃশ্যগুলো পড়িয়ে দেবো। তো এই পর্যন্ত তোমরা ভালো থাকো এবং পড়াগুলো অবশ্যই পড়ে নেবে। ঠিক আছে, থ্যাংক ইউ।